Hey guys, welcome to Evangel Public School. I am Rajshekhar Biswas. So, we are discussing the first chapter, chapter 1, History of Computer, and in this video I am going to discuss the remaining topic of chapter 1 in part 2 video. So, we have discussed about vacuum tubes in first generation, transistor in second generation, and now we are going to see the third generation, fourth generation, and fifth generation of computers. Okay, so this is going to be interesting video, a lot to know, a lot to learn. Let's begin our chapter now. So what are the contents of today's discussions? Okay, like part 1, third generation of computer. In part 2, so I am dividing this video as part 1, part 2, and part 3, and in part 2 we are going to discuss fourth generation of computer, in part 3 fifth generation of computer. Now third generation of computer. Okay, so in our previous video we discussed about the transistor. Okay, ট্রানজিস্টার কি ছিল? ট্রানজিস্টার ছিল ইন হিস্ট্রি, ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনভেনশন। ট্রানজিস্টার ছিল একটা প্রচুর মানে একটা বড় একটা ইনভেনশন যেটা কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স বদলে দিয়েছিল। বাট দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেটেড সার্কিট শর্ট ফর্ম ইজ আইসি। ওকে, ইন্টিগ্রেটেড সার্কিট সেই ডেভেলপমেন্টটা কী করলো, পুরো কম্পিউটার বা পুরো ইলেকট্রনিক ডিভাইসেস, আজকে যে মডার্ন যে ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি, এভরিথিং সব কিছু কী করলো, সব কিছু কিন্তু চেঞ্জ করে দিল। তাহলে ইন্টিগ্রেটেড সার্কিট কি? ইন্টিগ্রেটেড সার্কিটের সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর তৈরি হওয়ার পরেই কিন্তু কম্পিউটার মানে পুরো ইলেকট্রনিক ডিভাইসের কিন্তু রূপরেখা সেগুলো কিন্তু সব চেঞ্জেস চলে এলো। ওকে, নাও তাহলে কি বলছি, ইন্টিগ্রেটেড সার্কিট ওয়াজ দ্য হলমার্ক অফ দ্য থার্ড জেনারেশন অফ কম্পিউটার। তাহলে হলমার্ক মানে কি? মানে থার্ড জেনারেশন অফ কম্পিউটার যেটা 1964 to 1971, যেটা 1964-এ কিন্তু থার্ড জেনারেশন অফ কম্পিউটার চলে এলো, কিন্তু সেই থার্ড জেনারেশন অফ কম্পিউটারে কিন্তু যে প্রসেসর ইন্টিগ্রেটেড সার্কিট সেটাই কিন্তু একটা হলমার্ক, মানে কি সেটাই কিন্তু একটা বিশেষ যে কারণ, মানে বিশেষ একটা সিম্বল হয়ে দাঁড়ালো থার্ড জেনারেশন অফ কম্পিউটারের। ওকে, নাও ট্রানজিস্টার ওয়্যার miniaturized and placed on silicon chips called semiconductor which drastically increase the speed and efficiency of computer. This is very important. Okay, তাহলে ট্রানজিস্টার মিনিচারাইজড মানে কি? ট্রানজিস্টার দেখো এখানে আই হ্যাভ দ্য পিকচার, দিস ইজ দ্য ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারগুলোকে দেখো, এই যে ইন্টিগ্রেটেড সার্কিটের যে ডিজাইনটা, সেই যে ইন্টিগ্রেটেড সার্কিট সাপোজ দিস ডিজাইন, এরকম অনেক মানে হাজার ট্রানজিস্টারগুলোকে কী করা হলো, ফিট করা হলো একটা সিলিকন চিপের মধ্যে, কী করা হলো, ফিট করা হলো। তাহলে সিলিকন চিপ মানে কি? তোমরা যে স্যান্ড দেখতে পারো, স্যান্ড মানে বালি, সেই স্যান্ড থেকে কিন্তু সিলিকনকে এক্সট্র্যাক্ট করা হয়। ওকে, সিলিকন যেটা হয় সেটা কিন্তু স্যান্ড থেকেই বের করা হয়। এই সিলিকন দিয়ে কিন্তু আমাদের যে কাঁচ, ঠিক আছে, কাঁচ যে মিরর, সেই কাঁচগুলো কিন্তু তৈরি করা হয়। ওকে, সেই সিলিকনগুলোকে দিয়েই কিন্তু কি করা হলো, কি ডেভেলপ করা হলো, আইসি ডেভেলপ করা হলো। ওকে, আইসি মিনস ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, আইসি ডেভেলপ করা হলো। আর যে ট্রানজিস্টারগুলো ছিল সেগুলো কি করা হলো, যে আইসির মধ্যে কিন্তু মিনিচারাইজড মানে কি অনেক ছোট তৈরি করে সে তার মধ্যে কিন্তু সেই কম্পোনেন্টগুলোকে রেখে মানে ঢুকিয়ে দেওয়া হলো। ওকে, ইনক্রিজ দ্য স্পিড। আর যেটা কী করলো, যেটা হচ্ছে কম্পিউটারের স্পিড মানে কম্পিউটার পারফরমেন্স যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দিল। এফিসিয়েন্সি অফ কম্পিউটার মানে কি কম্পিউটার ভুল খুব কম করলো, স্পিড হয়ে গেল, ইলেকট্রিসিটি কনজামশন কম হয়ে গেল। ওকে, সাইজ ছোট হয়ে গেল, এফিসিয়েন্সি হয়ে গেল আরও বেশি। ওকে, ইনস্টেড অফ পাঞ্চ কার্ড অ্যান্ড প্রিন্ট আউট, ইউজার ইন্টারাক্ট উইথ থার্ড জেনারেশন অফ কম্পিউটার থ্রু কিবোর্ড অ্যান্ড মনিটর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন কম্পিউটার কী ছিল, সেখানে পাঞ্চ কার্ড ইউজ করা হতো, কম্পিউটারকে ডেটা দেওয়ার জন্য কি পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। আর কম্পিউটার আউটপুট কী করা হতো, প্রিন্ট আউট, মানে একটা প্রিন্টার ছিল যেখান থেকে যেটা দিয়ে এরকম, যেমন আমাদের এখন মডার্ন প্রিন্টার আছে, তখনকার দিনে তো এমন মডার্ন প্রিন্টার ছিল না, বাট প্রিন্টারই ছিল, যেটাতে কিন্তু যে কম্পিউটারের যে ডেটার যে আউটপুট সেটাকে বেরিয়ে আসতো। সাপোজ কম্পিউটারে আমি একটা ক্যালকুলেশনস করতে দেবো, আমি একটা ক্যালকুলেশন করতে দেবো 237 মাল্টিপ্লাই 27, হোয়াট ইজ দ্য ভ্যালু, কম্পিউটারকে আমি ক্যালকুলেট করতে দিচ্ছি। তাহলে কি করব, এই যে ভ্যালুটা আছে, এই যে দুটো যে ভ্যালু আছে, এই দুটো ভ্যালুকে ফার্স্ট কী করব, পাঞ্চ কার্ডে ফিট করব। করার পর এটা কী করব, এটাকে কম্পিউটারের মধ্যে ইনসার্ট করব।
আর কম্পিউটারে একটা প্রিন্ট আউট লাগানো থাকবে, যেটাতে কী করবে, যেটা কম্পিউটার ক্যালকুলেট করে এখান দিয়ে একটা পেজের মাধ্যমে আমাকে অ্যান্সার কিন্তু এই পেজে পাঠিয়ে দেবে। তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারলে না, না বুঝতে পারলে আমাকে জানাবে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, দিস ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নাও ওকে, এইবার দেখো এখানে কি বলছে, আচ্ছা এখানে দেখো, ইন্টারফেসড উইথ অ্যান অপারেটিং সিস্টেম হুইচ অ্যালাউ দ্য ডিভাইস টু রান মেনি ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অ্যাট অন টাইম উইথ এ সেন্ট্রাল প্রোগ্রাম দ্যাট মনিটর দ্য মেমোরি। তাহলে কি বলছে, এই থার্ড জেনারেশন অফ কম্পিউটার কিন্তু ওএস ডেভেলপড হলো। ওএস মিন্স অপারেটিং সিস্টেম ডেভেলপড হলো। যেমন তোমাদের ফোন, সেগুলো কি স্মার্টফোন হলেও সেগুলোর ওএস কি, যে অ্যান্ড্রয়েড ফোন, যেমন অপো, ভিভো, স্যামসাং, এরা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করে। ওকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করে। বাট অ্যাপেল ফোনের নাম শুনেছেন? আইফোন প্রচুর কস্টলি হয়। সেটা কি করে, সেটা iOS, ওকে, iOS ব্যবহার করে, যেটা হচ্ছে ওদের নিজেদেরই, অ্যাপেল কোম্পানি নিজেদের তৈরি করা একটা অপারেটিং সিস্টেম। যেহেতু অ্যাপেল নিজেরাই সব কিছু তৈরি করে, তাই অ্যাপেলের যে মোবাইল ফোন সেগুলোর কস্ট অনেক বেড়ে যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কম্পিউটার ফর দ্য ফার্স্ট টাইম বিকাম অ্যাক্সেসেবল টু মাস অডিয়েন্স বিকজ দে আর স্মলার অ্যান্ড চিপার দেন দ্য প্রেডেসেসর। তাহলে কী হলো, কম্পিউটার কিন্তু মানে জেনারেল যারা পাবলিক, মাস অডিয়েন্স মানে কি, প্রচুর মানুষ কিন্তু এখন থার্ড জেনারেশন অফ কম্পিউটার থেকে কিন্তু কম্পিউটার কিনতে শুরু করলো। কেন? তার কারণ কী ছিল, কম্পিউটারের যে কম্পিউটারের দাম কিন্তু অনেক কমে গেল, আর তাদের সাইজ অনেক ছোট হয়ে গেলো, যার জন্য সেগুলোকে কি একটা বাড়িতে ইউজ করা বা অফিসে ইউজ করা কিন্তু সুবিধা হলো অনেক। ওকে, নাও জেনারেশন অফ কম্পিউটারে দেখো, যেটা আমি বারবার বললাম যে ভ্যাকুয়াম টিউব, এটাকে পুরো একদম রিপ্লেস করে দেওয়া হলো। বাট স্টিল কী করা হচ্ছে, এই যে ট্রানজিস্টার যেগুলো আছে, সেই ট্রানজিস্টারকেই থার্ড জেনারেশন অফ কম্পিউটারে কী করা হলো, সেগুলোকে অনেকগুলো ট্রানজিস্টার একসাথে ইনসার্ট করে একটা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হলো। ঠিক আছে, যেটাকে দেখতে এরকম। ঠিক আছে, এটা তোমাদের মনে হতে পারে যে এটারও দেখতে অনেকটা সাইজে বড়ো, এটাও দেখতে অনেকটা সাইজে বড়ো, না এটা না। তো ট্রানজিস্টার যেগুলো করা হলো, এগুলোকেই কিন্তু প্রচুর পরিমাণে ছোটোভাবে তৈরি করা, মানে একদম পুরো এটাকেই তো, এই জন্যই তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের দরকার, না? এটাই তো টেকনোলজি বলে, যে আজকাল টেকনোলজি এতটাই ডেভেলপড হয়ে গেছে যে ট্রানজিস্টারগুলোকে অনেক ছোট ট্রানজিস্টার তৈরি করে সেগুলোকে এর মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়েছে, যেটাই কি ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। ওকে, নাও থার্ড জেনারেশন অফ কম্পিউটারে যেটা তোমাদের সামারি দেখো কী আছে, ইন থার্ড জেনারেশন অফ কম্পিউটার ইন্টিগ্রেটেড সার্কিট ইউজড করা হলো। দে আর মোর ফ্লেক্সিবল উইথ ইনপুট আউটপুট ইন দিস কম্পিউটার। মোর ফ্লেক্সিবল মানে কি, ইনপুট যে ডেটা আর আউটপুট যে ডেটা, সেই দুটো ডেটাকে কিন্তু, ইনপুট ডেটাকে প্রসেস করে আউটপুট ডেটাকে যে মনিটরে শো করে, সেটা কি আরও বেশি ইজি হয়ে গেলো বা ফ্লেক্সিবল হয়ে গেলো। ওকে, তাহলে রবার কি একটা ফ্লেক্সিবল, টেনের এটাকে করা যায়, তাই না? তার মানে কি ইজি হয়ে গেল। ওকে, মানে কোনো একটা কাজ ইজি হয়ে যায়, সেটাকে ফ্লেক্সিবল বলা হয়। এক্সটেন্সিভ ইউজ অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং, যেমন আমরা দেখেছি যে মানে কি, তখন থেকে কী হলো, কোডিং শুরু করে দিল, পাঞ্চ কার্ডের জায়গায় কী করলো, অপারেটিং সিস্টেম নিয়ে চলে হলো, যেটাই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, দিস কম্পিউটার আর স্মলার ইন সাইজ, সেই কম্পিউটার কি সাইজগুলো কী হলো, স্মল হয়ে গেল। যদি তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বুঝতে চাও, তাহলে আমি ক্লাস 5 চ্যাপ্টার 1, ওকে, যেটা আমি পার্ট 1 আমি পাবলিশ করেছি, সেখানে কিন্তু তোমরা গিয়ে অপারেটিং সিস্টেম বা সিস্টেম যে সফটওয়্যার, ঠিক আছে, যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, সেই সম্বন্ধে কিন্তু তোমরা ওখান থেকে ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে, ভিডিওটা দেখতে পারো। দিস কম্পিউটার আর বেটার ইন পারফরমেন্স, এই কম্পিউটারগুলো কী ছিল, পারফরমেন্স হিসেবে, মানে কি খুব ভালো সেটা পারফর্ম করতে পারতো। ওকে, নাও থার্ড জেনারেশন অফ কম্পিউটারে আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আমি ইনক্লুড করেছি। দেখো, দিস ইজ দ্য আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে সেটা কী ছিল, ইউজ ইন্টিগ্রেটেড সার্কিট, স্মলার অ্যান্ড ফাস্টার, চিপার দেন সেকেন্ড জেনারেশনের কী ছিল, চিপ ছিল, মানে কস্ট এফেক্টিভ ছিল, দাম কম ছিল। অ্যাক্সেসড ইউজিং কিবোর্ড অ্যান্ড মনিটর আর কিবোর্ড সেখানে ব্যবহার করা হতো। ইউজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতো। মেড অ্যাভেলেবেল টু লার্জ নাম্বার অফ পিপল কিন্তু সেটাকে ব্যবহার করতে পারতো। ওকে, নাও এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে IBM 360, আর কি আছে PDP-11, এই দুটো হচ্ছে থার্ড জেনারেশন অফ কম্পিউটারের এক্সাম্পল। দেখো, এগুলো কিন্তু মডার্ন যে কম্পিউটার, আজকে যে কম্পিউটার, সেগুলো কিন্তু সাথে কিন্তু একদমই কিন্তু সিমিলার না, একদমই কিন্তু দেখতে এক না, পুরোটাই কিন্তু দেখতে আলাদা। ওকে, নাও ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, ঠিক আছে, এই ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারই কিন্তু পুরো কম্পিউটার সিস্টেমটাকে কিন্তু, ক্রোনোলজিটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ওকে, তাহলে মাইক্রো প্রসেসর বট ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, থাউজেন্ডস অফ ইন্টিগ্রেটেড সার্কিট আর বিল্ড ইন এ সিঙ্গেল সিলিকন চিপ। তাহলে হোয়াট ডাজ ইট মিন,
তাহলে ফার্স্ট দেখো সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কি ট্রানজিস্টার ইউজ করতো, সেই ট্রানজিস্টার অনেক হাজার হাজার ট্রানজিস্টারগুলোকে কী করলো ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কিন্তু কী করলো অ্যাড করলো, ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কী করলো সেগুলোকে ইনসার্ট করলো, করে কী করলো থার্ড জেনারেশন অফ কম্পিউটার তৈরি হলো, যেটা হচ্ছে কি যেটা নাম ইন্টিগ্রেটেড সার্কিট। বাট ইন্টারেস্টিংলি ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, ইন্টিগ্রেটেড সার্কিট যেটা থার্ড জেনারেশনে ইউজ করা হতো সেটাকেই আবার সেই তারই কয়েক হাজার ভার্সান, কয়েক হাজার ইন্টিগ্রেটেড সার্কিট, সেগুলো কি একটা ছোট একটা চিপের মাধ্যমে সিলিকন চিপের মধ্যে সেগুলো কি করা হলো ইনসার্ট করা হলো। সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারের যে ট্রানজিস্টার ছিল সেগুলোতে থার্ড জেনারেশন অফ কম্পিউটার ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হলো, থার্ড জেনারেশন অফ ইন্টিগ্রেটেড সার্কিটগুলো দিয়েই কিন্তু ফোর্থ জেনারেশন অফ কী করা হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন কিন্তু তৈরি করা হলো। বুঝলে না বুঝতে পারলে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো যে কী করা হলো ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার কী করে তৈরি হলো, থার্ড জেনারেশনের যে ইন্টিগ্রেটেড সার্কিট ছিল সেটাই থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড সেগুলোকে এর মধ্যে ইনসার্ট করে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার যেটা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন সেটা কিন্তু তৈরি করা হলো। ওকে, লেটস সি more information of fourth generation of computer. Okay, in the first generation of computer would fill the entire room and now lead to in the palm of the hand। তাহলে কি বলছে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার ছিল সেটা কি একটা ঘরকে পুরো কভার করতো, বাট ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার কী হলো হাতের তালুর মধ্যে চলে এলো। ওকে, একদম ছোট হয়ে গেল। তাহলে এখানে কি বলছে যে ইন্টেল কোম্পানি কিন্তু এখনও প্রসেসর তৈরি করে, যত তোমার দেবে কম্পিউটার আছে না সব ইন্টেলই কিন্তু প্রসেসর ইউজ করে। ওকে, ইন্টেলে কিন্তু প্রসেসর ইউজ করে। কে তাহলে ইন্টেল 4004 চিপ ডেভেলপড ইন 1971 যে ইন্টেল 4004 বলে একটা যে চিপ সেট তৈরি করলো, ঠিক আছে, সেটাই কিন্তু সেটা লোকেটেড অল দ্য কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার ফ্রম দ্য সেন্ট্রাল পার্সোনাল কম্পিউটার প্রসেসিং ইউনিট অ্যান্ড মেমোরি অফ ইনপুট আউটপুট কন্ট্রোলস ইন এ সিঙ্গেল চিপ। তাহলে কী করা হলো এই যে ইন্টেলের যে চিপসেট তৈরি করলো ভেরি লার্জ স্কেল, এই যে তৈরি করলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যে ইন্টেলের দ্বারা যেটা তৈরি হলো, ঠিক আছে, সেটাই কি করলো যেটা হচ্ছে কম্পিউটারে যে ইনপুট আউটপুট আর যে প্রসেসিং ছিল বা মেমোরি যেটা ছিল সেগুলো কিন্তু খুব এফিশিয়েন্টলি কাজ করতে শুরু করলো। ওকে, ইন 1981 IBM introduced its first computer for the home user and in 1984 Apple introduced the Macintosh। দেখো এখানে কিন্তু রয়েছে সি দ্য থিং। ওকে, তাহলে 1981 এখানে 81টা এখানে সরে যাবে, 1981 IBM যেটা ছিল, ঠিক আছে, সেটা কী করলো ফার্স্ট যে কম্পিউটার ছিল মানে কি বাড়িতে ইউজ করার জন্য যে কম্পিউটারটা ছিল, তাহলে থার্ড জেনারেশন অফ কম্পিউটার কী ছিল, থার্ড জেনারেশন অফ কম্পিউটারে কী ছিল দেখো এখানে ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে কম্পিউটারগুলো ছিল এগুলো কি স্টিল বাড়িতে ইউজ করার মতো ছিল না, এগুলো কিন্তু মাস অডিয়েন্সটা কিন্তু প্রচুর চিপ, মানে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার থেকে কিন্তু চিপ হয়ে গেল, দাম কম হয়ে গেলো, সস্তা হয়ে গেলো, সেটা মাস অডিয়েন্সরা কিন্তু কিনতো। এবার সাপোজ সেটা বাড়িতে ইউজ করার জন্য কিনতে পারতো যার যেমনভাবে কাজ ছিল, কিন্তু ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার কী হলো সেগুলো কিন্তু একদম বাড়িতে ইউজ করতে শুরু করলো ফর গেমিং পারপাস, মিউজিক শোনা বা যে কোনো কিছু করার জন্য। ওকে, আর 1984 অ্যাপেল কোম্পানি, ঠিক আছে, যে ফোন তৈরি করে অ্যাপেল ফোন, সেই অ্যাপেল ফোনে কী করলো অ্যাপেল কোম্পানি কী করলো ম্যাকিনতোশ বলে ওদের যে কম্পিউটার, মানে আমরা যে কম্পিউটার বলি ডেস্কটপ কম্পিউটার, সেটাকেই মানে অ্যাপেল ফোন কি মানে অ্যাপেল কোম্পানি কী বলে ম্যাকিনতোশ নাম দিয়েছে। সে ম্যাকিনতোশ কী করলো তৈরি করলো ফর হোম ইউজার্স। ওকে, বাড়িতে ইউজ করার জন্য। মাইক্রো প্রসেসর অলসো মুভড out of the realm of desktop computer into many areas of life as more and more everyday product began to use microprocessor। তাহলে কী হলো মাইক্রোপ্রসেসর যেটা ছিল সেটা কী করলো পুরো কম্পিউটার সিস্টেম অ্যাডপ্ট করা হলো, আর যত আদার যে প্রোডাক্ট ছিল যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইসেস ছিল সেগুলো কিন্তু মাইক্রোপ্রসেসর ইউজ করতে শুরু করলো। ওকে, অ্যাজ দিস স্মল computer became more powerful they could be linked together to form network which eventually led to the development of the internet। তাহলে ইন্টারনেট কী করে তৈরি হলো ভালো করে বুঝে নেবে। সাপোজ তোমরা মোবাইল ফোনে এখন ইউটিউব দেখছো, আর ইউটিউব কোথায় আছে, ইউটিউব আছে আমেরিকাতে, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কী আছে ইউটিউব আছে। ওকে, ইউটিউব আছে। তাহলে তোমাদের মোবাইল ফোন কী করছে, তোমাদের মোবাইল ফোন একটা কম্পিউটার, আর ইউটিউব যেখানে আছে সেখানেও একটা কম্পিউটার আছে। সেই কম্পিউটার কী করছে তোমাদের মোবাইল ফোন থেকে ইউটিউবকে সিগন্যাল পাঠাচ্ছে যে তোমার ওখানে যে ডেটা আছে, ঠিক আছে, আমি যে ভিডিওটা তৈরি করি সেই ডেটাটা আছে সেটাকে আমি সেন্ড করো। ইউটিউব যে কম্পিউটার ছিল সেই ডেটাগুলো তোমার ফোনে সেন্ড করছে, আর তুমি কি
অনলাইনে ভিডিও দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু কাজ করে। এই সম্বন্ধে কিন্তু তোমরা আরও আপার ক্লাসে আরও জানতে পারবো। ওকে, নাও fourth generation computer also saw the development of graphic user interface, very important. গ্রাফিক ইউজার ইন্টারফেস মানে কি? থার্ড জেনারেশন অফ কম্পিউটার। দেখো এখানে কোনো মনিটর দেখতে পাচ্ছ? এখনকার যে মনিটর হয়, এখানে কোনো ভিডিও দেখা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে না। তারপর দেখো এই যে PDP-11, কিছু দেখতে পাচ্ছ? আমাদের এখনকার ডিসপ্লের মতো দেখতে পাচ্ছ না। বাট ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার কী ছিল? যেমন আমাদের যে মোবাইল ফোন, এটাও কিন্তু ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার বলা যেতে পারে। ঠিক আছে, এটাই কিন্তু ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারই। আমরা যে ইউজ করছি না মোবাইল ফোন, এর মধ্যে কি আছে? আমার যেমন আমার ফোনে যে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন, সেটা কি? সেটাই কিন্তু এইটা, এই যে প্রসেসরটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু এটা এরকমই কিন্তু দেখতে ওটাও। ঠিক আছে, কিন্তু ফোনে সেটাকে কি খুব অল্প মানে খুব সাইজের ছোটো করে সেগুলো কিন্তু ফোনে লাগানো, যার জন্য ফোন কম্পিউটারের মতো অতটা পাওয়ারফুল হয় না। ওকে, তাহলে বলছে দ্য মাউস অ্যান্ড হ্যান্ডহেল্ড ডিভাইসেস। ওকে, তাহলে কী করলো? স দ্য ডেভেলপমেন্ট অফ কী হলো? গ্রাফিক ইউজার ইন্টারফেস GUI হলো, মাউস তৈরি করা হলো, আর হ্যান্ডহেল্ড ডিভাইসেস তৈরি হলো। ওকে, না তাহলে এখানে বুঝতে পেরেছো থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও সামারি অফ ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, ইট ওয়াজ ফ্রম 1971 to 80। এবার তোমরা বলে স্যার তাহলে 1971 to 80 পর্যন্ত দেওয়া আছে, তাহলে কি ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার কি এখন নেই? দেখো অবশ্যই আছে, ভালো করে বুঝবে এই জিনিসটা। ফোর্থ জেনারেশন আর ফিফথ জেনারেশন কম্পিউটারে অনেকে গুলিয়ে ফেলে। ফিফথ জেনারেশনের যখন আমরা কম্পিউটার পড়বো, তখন আমরা দেখব কি দেখব আমরা? দেখো ফিফথ জেনারেশন অফ কম্পিউটারে কী আছে, যে 1980 to অনওয়ার্ড, মানে কি 1980-তে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার কিন্তু চলে এসেছিলো, আর অনওয়ার্ড মানে এখনও ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে দেখো ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার দেখো দেখতে পাচ্ছ, এই যে ডিভাইসেসগুলো দেখতে পাচ্ছ, এখনকার ডিভাইসের সিমিলারিটি পাচ্ছ কি পাচ্ছ না? এই যে মোবাইল ফোন, এই যে ডেস্কটপ, এই যে ল্যাপটপ, এই যে ম্যাকিনতোশ অ্যাপেলের দ্বারা তৈরি, তাহলে এখন কি সেগুলো এখনকার দিনে এগুলো কি দেখতে পাই কি দেখতে পাই না? অবশ্যই আমরা দেখতে পাই। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? তাহলে এখানে যে 1971 to 80 আছে, তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে যে 1980-র দিকে কি ফিফথ জেনারেশনের যে কনসেপ্টটা সেটা কিন্তু চলে এসেছিলো। যেমন আমরা এখন 4G ইউজ করছি, জিও সিমে 4G, এয়ারটেল 4G, ভোডাফোন 4G বা আইডিয়া 4G। তুমি যদি চায়নায় যাও, তুমি কি দেখতে পাবো? ওখানে 5G চলে এসছে। ইয়েস, ওখানে কিন্তু 5G নেটওয়ার্ক চলে এসছে, মানে ওরা কিন্তু 4Gকেও সারপাস করে চলে এসছে। তাহলে কি আমরা বলবো যে এখন 5G চলে এসছে? তাহলে অন রেকর্ড যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে কি চাইনিজরা কি করেছে। চাইনিজরা যে 2018 থেকেই ওরা কিন্তু 5Gর উপরে ট্রায়াল শুরু করে দিয়েছিল। তাহলে তুমি যদি 5-এ যদি ডেটা দেখো 5G, তাহলে কিন্তু অনেক দিন আগে দেখতে পাবে। কিন্তু আমরা অনিশ্চয়তা, আমরা বলতে পারছি না যে আমরা মোবাইল ফোনে কিন্তু কবে 5G পাবো। হয়তো 2022-তে পারি, 2022-এ পেতে পারি, 2023-এ পেতে পারি, তাই না? তার জন্য কি আমরা বলবো যে এখনই 5G চলে এসছে? না, 5G আসেনি। তো ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার কিন্তু এখন আমরা ইউজ করছি, আমরা যে কম্পিউটারগুলো ইউজ করছি, মোবাইল ফোন ইউজ করছি, দে কামস আন্ডার দ্য ফোর্থ জেনারেশন। ভালো করে বুঝবে, এটা কিন্তু ফোর্থ জেনারেশন চলে আসে। তাহলে ফিফথ জেনারেশনে কী আসবে সেটা আমি ভালো করে বুঝিয়ে দেবো ফিফথ জেনারেশনে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে ফোর্থ জেনারেশনে আমরা ডিসকাস করবো, তার 5 জেনারেশন আমরা দেখবো। দিস জেনারেশন অফ কম্পিউটার ইউজেস লার্জ স্কেল ইন্টিগ্রেশন অ্যান্ড ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এখানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মানে কি? লার্জ স্কেল ইন্টিগ্রেশন মানে বোঝানো হচ্ছে যে দেখো প্রথমে থার্ড জেনারেশন অফ কম্পিউটার কিন্তু মাউস ব্যবহার করা হতো না, কিবোর্ড ব্যবহার করা হতো। মাউস ছিল না, স্পিকার ছিল না, ঠিক আছে, এখন মডার্ন ডে মতো প্রিন্টার ছিল না, মাইক্রোফোন ছিল না। বাট ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে কী হলো? ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে এই সব যে যতগুলো রিকোয়ারমেন্ট ছিল একটা কম্পিউটার ইউজারের, সবগুলো কিন্তু তার মধ্যে দেওয়া হলো, যার জন্য সেটাকে কী হয়? লার্জ স্কেল ইন্টিগ্রেশন বলা হয়। দ্য স্টোরেজ ক্যাপাসিটি ওয়াজ মাচ ইনক্রিজড। স্টোর করার যে ক্যাপাসিটি, এখন দেখো তোমাদের যে মোবাইল ফোন যদি কেনো, তখন হায়েস্ট যদি তোমরা যদি দেখো স্পেসিফিকেশান, তাহলে কি 256 GB পর্যন্ত কিন্তু মোবাইল ফোনে কিন্তু এখন দেয়, হায়েস্ট এখনও পর্যন্ত। ঠিক আছে, এইবার সাপোজ কয়েক বছর যেতেই বা 1 বছর 2 বছর মধ্যে দেখতে হবে কি তারপর কি দেবে? 500 GB দেবে। তাহলে কি যত আমাদের এই মোবাইল ফোনের ইন্ডাস্ট্রি যত ইমপ্রুভ করতে পারবে, যত তারা টেকনোলজিক্যাল অ্যাডভান্স হবে, ততই তার স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়াবে। বলতে পারছি না? তাহলে এটাই বলছে, দ্য স্টোরেজ ক্যাপাসিটি ওয়াজ মাচ ইনক্রিজড। দিস জেনারেশন কম্পিউটার ওয়ার ভেরি ইউজার ফ্রেন্ডলি। এখনকার যেটা কম্পিউটার সেগুলো কি ইউজার ফ্রেন্ডলি, মানে এই যে কম্পিউটারগুলো দেখো, এখন দেখো কত সুন্দরভাবে আমি যদি সাপোজ ডিসপ্লের উপরে কিছু লিখি, সেটাও কিন্তু এখানে শো করছে। তাহলে কি ইউজার ফ্রেন্ডলি, মানে কি আমরা খুব ইজিলি সেটাকে ব্যবহার করতে পারি। ওকে,
প্রসেসিং স্পিড ওয়াজ 1 বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, 1 বিলিয়ন, ঠিক আছে, 1 বিলিয়ন মানে কয়েক কোটি ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এক সেকেন্ডে কয়েক কোটি ইনস্ট্রাকশন। তাহলে ইনস্ট্রাকশন মানে কি? এই যে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এগুলো কি ইনস্ট্রাকশন? না, ইনস্ট্রাকশন হচ্ছে কম্পিউটার কি বোঝে, 0 আর 1, 0 আর 1-এর যে ইনস্ট্রাকশন আছে সেগুলো কিন্তু পার সেকেন্ডে কয়েক বিলিয়ন করতে পারে। তাহলে 0 1 মানে কি? ইলেকট্রিসিটি অফ, এটা কি ইলেকট্রিসিটি অন, ইলেকট্রিসিটি কী হয়ে যাবে এখানে, অফ হয়ে যাবে, ইলেকট্রিসিটি অন হয়ে যাবে। মানে কি, অন শো করলেই শো করবে কি, যে কম্পিউটারে যে প্রসেসর তাতে কারেন্ট গেছে, আর অফ 0 শো করলে কি বোঝাবে, যে প্রসেসরের মধ্যে কারেন্ট যায়নি। কম্পারেটিভলি স্মলার ইন সাইজ অ্যান্ড গ্রেটার রিলায়েবল, তাহলে কি কম্পিউটারের যে সাইজ সেগুলো কী হলো, স্মল হয়ে গেল, আর গ্রেট রিলায়েবল মানে কি, কম্পিউটারকে ইউজ করা আরও বেশি মানে মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল, সেটাকে ইউজ করা সহজ হয়ে গেল। ওকে, না এখানেও সেম দেখো, মাইক্রো প্রসেসর উইথ ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, থাউজেন্ডস অফ আইসি মানে সিঙ্গেল চিপ ইন্টিগ্রেটেড সার্কিট কী হলো, এর মধ্যে ইনসার্ট করে দেওয়া ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা কি থার্ড জেনারেশনে ছিল সেটার মধ্যে ইনসার্ট করে দেওয়া হলো। ওকে, স্মল অ্যান্ড পোর্টেবল, সেগুলো কী হলো, কম্পিউটার স্মল হয়ে গেলো, পোর্টেবল হয়ে গেল। চিপেস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাট হাই স্পিড, খুবই দাম কম, সস্তা হয়ে গেল, আর খুব হাই স্পিডে সেটা কাজ করতে শুরু করলো। ওকে, তারপরে কী আছে, অ্যাকুরেসি অ্যান্ড রিলায়েবল, খুবই অ্যাকুরেট কাজ করতে শুরু করলো। যেমন আমি ডিসপ্লেতে দেখো, সাপোজ আমি আর লিখছি, দেখো কত অ্যাকুরেটলি আর লিখে দিচ্ছে। আর রিলায়েবল মানে কি, ভরসাযোগ্য হলো। লার্জ মেমোরি লার্জ হয়ে গেলো, জিওআর অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলো করলো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি, ইউটিউব কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যান্ড্রয়েড কি একটা অপারেটিং সফটওয়্যার। ওকে, হ্যান্ডহেল্ড ডিভাইসেস মানে কি, মানে আমরা যে মোবাইল ফোন হাতে ইউজ করি না, সেটা কি হ্যান্ডহেল্ড ডিভাইস বলা। ওকে, তাহলে এখানে এক্সাম্পল দেখে নাও ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। তাহলে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার কী বলছে, এই যে কম্পিউটারগুলো 1980 দিকে কিন্তু ফিফথ জেনারেশন অফ কম্পিউটারের একটা আইডিয়া চলে এলো, যে আমাদের এখন ফোর্থ জেনারেশন অফ যে কম্পিউটার আছে, সেই ফোর্থ জেনারেশন থেকে মুভ করে আমাদের ফিফথ জেনারেশনের থিঙ্কিংটা ভাবতে হবে। যেমন দেখো, এখন কি, আগে কি ছিল, 2G ছিল, তারপরে কী এলো, 3G এলো। 3G আসার কিছু সময়ের মধ্যে কিন্তু দেখো 4G কিন্তু চলে এলো। এখন আমরা 4G ইউজ করছি, এখন আমাদের কী মনে হচ্ছে, যে 5G কবে আসবে, 5G হলে আরও নেটে স্পিড পাবো। 4G এসছে ঠিকই, কিন্তু আমরা কি এখন তেমন স্পিড পাই না। 5G আসলে বলছে যে 4Gর থেকে 100 টাইমস বেশি স্পিড পাবো 5Gতে, তাই না? তাহলে 5Gর কিন্তু এখন থেকে ডিমান্ড শুরু হয়ে গেছে। তার বলে কি আমরা এটা বলবো যে 5G এখন থেকে শুরু হয়ে গেছে? না, 5G যখন ইন্ডিয়াতে আসবে তখনই আমরা কিন্তু বলবো। তাহলে ফিফথ জেনারেশন যে কম্পিউটার, সেগুলো কি আমরা এখন ইউজ করছি? না, আমরা ইউজ করছি না। ওকে, দিস ইজ দ্য ট্রুথ, আমরা কিন্তু এখনও ফিফথ জেনারেশন অফ কম্পিউটার ইউজ করছি না। আমাদের যে মোবাইল ফোন, এটাও কিন্তু ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। তাহলে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার কী হবে, কম্পিউটারটা বেসড অন ইন্টেলিজেন্স অ্যান্ড স্টিল ইন ডেভেলপমেন্ট থ্রু দেয়ার আর সাম অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ভয়েস রিকগনিশন দ্যাট আর বিং ইউজ টুডে। ভালো করে বোঝো, এখানে কিন্তু লিখে দিয়েছে টোটালটাই। ওকে, ফিফথ জেনারেশন অফ কম্পিউটার কী বলছে, বেসড অন ইন্টেলিজেন্স মানে কি, নিজেই যে কোনো জিনিস বুঝতে পারবে। সাপোজ আমি যদি বলি যে হোয়াট ইজ ইয়োর নেম, তুমি কিন্তু বলবে, নিজের নামটা বলবে, তার মানে কি, তুমি রেসপন্স করছো। আমি যদি আমার মোবাইল ফোনকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইয়োর নেম, কোনো রেসপন্স করবে না। বাট যদি আমি আমার মোবাইল ফোনটা যদি সাপোজ নাম দেম জার্ভিস বলতাম, আমি যদি তারপরে যদি আমি মোবাইল ফোন বললাম বলে হোয়াট ইজ ইয়োর নেম বলতাম, তখন মোবাইল ফোন থেকে অ্যান্সার আসতো কি জার্ভিস। সেটাকে কী বলা হয়, ইন্টেলিজেন্স বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক মুভি আছে, তোমরা সেগুলো দেখলে এগুলো বুঝতে পারবে। তাহলে এই জিনিসটা এটা ভালো করে পড়ো যে ইন্টেলিজেন্স আর স্টিল ইন ডেভেলপমেন্ট, এটাকে এখনও ডেভেলপ করা হচ্ছে। থ্রো দেয়ার আর সাম অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ভয়েস রিকগনিশন দ্যাট আর বিং ইউজ টুডে। এই অ্যাপ্লিকেশানগুলোকে এখনও ইউজ করা হচ্ছে, এখনও মার্কেটে আসেনি। এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অ্যাপ্লিকেশান আছে কি, ভয়েস রিকগনিশন মানে কি, আমরা যেটা বলবো সেটা বুঝতে পারবে। যেমন দেখো, এখানে দেখো এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, দেখো এই যে এখানে কি আছে, এটা কি, এটা হচ্ছে ওকে গুগল বললে আমরা কি হয়, মোবাইল ফোনে যখনই তুমি ওকে গুগল বলবে তখনই কি হবে, এরকম একটা ডিসপ্লে চলে আসবে। তারপরে যদি তুমি বলো, দেখো এখানে লিখে দিয়েছে, হাই রাজশেখর, ইয়োর গুগল অ্যাসিস্ট্যান্স হেয়ার, দেয়ার এ লট আই ক্যান হেল্প উইথ, হেয়ার আর ফিউ পিপলস অ্যাকশনস। তাহলে ফিউ পিপল অ্যাকশনস মানে কি, সেট এ রিমাইন্ডার। তুমি যদি বলো ওকে গুগল ওপেন হয়ে যাবে, তুমি বলো সেট এ রিমাইন্ডার, বাট টেল মি এ ড্যাড জোক, একটা জোক আমাকে বলো, টেল মি এ ফান ফ্যাক্ট, এগুলো আমাকে বলো, তখন গুগল থেকে কিন্তু অটোমেটিকলি বলবে। এটাকে কী বলা হয়, এটাকে ভয়েস রিকগনিশন বলা হয়। ওকে, ভয়েস রিকগনিশন বলা হয়। ওকে,
তাহলে বুঝতে পেরেছো, ফিফথ জেনারেশন অফ কম্পিউটার আমরা এখন ইউজ করছি না, এটাকে এটার প্রসেসিং চলছে, এটার কাজ চলছে, হতে পারে আগামী কয়েক বছরের মধ্যে এটা হয়তো মার্কেটে চলে আসতে পারে। দ্য ইউজ অফ প্যারালাল প্রসেসিং অ্যান্ড সুপার কন্ডাক্টর আর হেল্পিং টু মেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ রিয়েলিটি। তাহলে কি, এই যে চিপসেটটা দেখো, এই যে ফিফথ জেনারেশনের যে চিপসেটটা যেটা দেখতে পাচ্ছ, আর্টিফিশিয়াল এআই, ঠিক আছে, ম্যাথ ম্যাথ ম্যাথ.co বলে একটা খুব বড় মানে ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, যারা প্রসেসর তৈরি করে। এটা কম্পিউটার, এটা হচ্ছে ইউএসএ বেসড, আমেরিকা বেসড একটা কোম্পানি, যারা কিন্তু স্টিল ডেভেলপ করছে, ঠিক আছে, এই প্রসেসর, যেগুলো দিয়ে কী করবো আমরা, ফিফথ জেনারেশন কম্পিউটার আমরা ইউজ করতে পারবো। কোয়ান্টাম কম্পিউটেশন অ্যান্ড মলিকুলার অ্যান্ড ন্যানো টেকনোলজি উইল রেডিক্যালি চেঞ্জ দ্য টেক বলছে, চেঞ্জ দ্য ফেস অফ কম্পিউটার ইন ইয়ার্স টু কাম। তাহলে কি বলছে, বলছে কোয়ান্টাম কম্পিউটিং, যদি রিসেন্ট তোমরা একটা নিউজ দেখো বা গুগলে সার্চ করো, ফেসবুক কোয়ান্টাম কম্পিউটার, ফেসবুক প্রায় 10 বছর, মনে হয় 10 বছর বা তার বেশি সময় ধরে তাদের যে সায়েন্টিস্ট ছিল তাদের হায়ার করেছে, তারা 10 বছর ধরে গিয়ে একটা কম্পিউটার তৈরি করেছে, যেটার নাম কি কোয়ান্টাম কম্পিউটার। দিস ইজ হাইলি অ্যাডভান্সড কম্পিউটার। মানে কি, এই কম্পিউটারগুলো আমাদের কোনো দরকারই নেই, এই কম্পিউটার দিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না। ওকে, মানে আমরা যে ডে টু ডে লাইফে যে অ্যাক্টিভিটি করি, সেটাই ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার ইজ এনাফ ফর দিস। ওকে, তাহলে কোয়ান্টাম কম্পিউটার মানে কি, সুপার কম্পিউটার যেমন তোমরা শুনেছো, ঠিক আছে, তেমন টাইপেরই কোয়ান্টাম কম্পিউটার হয়। সুপার কম্পিউটার থেকেও কিন্তু 100 টাইমস বেটার আছে কি, কোয়ান্টাম কম্পিউটার। ওকে, বলছে দ্য গোল অফ ফিফথ জেনারেশন কম্পিউটিং ইজ টু ডেভেলপ ডিভাইসেস দ্যাট রেসপন্ড টু ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজেস ইনপুট অ্যান্ড ক্যাপেবল অফ লার্নিং সেলফ অর্গানাইজেশন। মানে কি, মানে হচ্ছে এই লাইনটার মানে একটাই কথা হচ্ছে, রোবট। ওকে, তোমরা রোবট সিনেমা দেখেছো, রোবটকে ইনস্ট্রাক্ট করছে যে রোবট যা আমার জন্য রান্না করো, তখন রোবট কী করছে, গিয়ে ওখানে রান্না করছে। তাহলে এটাকে, এই লাইনগুলো বোঝাতে চেয়েছে। ওকে, তাহলে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার সামারি আমরা দেখব। দ্য ফিফথ জেনারেশন অফ কম্পিউটার উইল ইউজ সুপার লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপস, ঠিক আছে, এখনকার যে চিপসেট আছে তার থেকে পুরোপুরি কিন্তু আলাদা এই চিপটা। ওকে, তারপরে কী হচ্ছে, দে উইল হ্যাভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, তাদের নিজেরাই ভাবনা চিন্তা করতে পারবে। দে উইল বি অ্যাবেল টু রিকগনাইজ ইমেজ অ্যান্ড গ্রাফস। তাহলে তারা ইমেজ মানে কি, তারা মানে মানুষের মতো যে কোনো জিনিস দেখে কিন্তু তারা রিকগনাইজ করতে পারবে যে এটা কোন জিনিস। সাপোজ তার সামনে যদি আমি একটা শু নিয়ে যাই, সে ওটাকে দেখে বলে দিতে পারবে এটা একটা শু। দে উইল বি অ্যাবেল টু ইউজ মোর দ্যান অন জিপিইউ ফর ফাস্টার প্রসেসিং, মানে কি, সরি সিপিইউ ফর ফাস্টার প্রসেসিং ইউনিট, মানে কি, এরকম সিপিইউ, এরকম যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেগুলো অনেক থাকবে, তার মধ্যে ইনবিল্ড করা থাকবে, যার ফলে সে কী করবে, ফাস্টার প্রসেসিং সে কাজ করতে পারবে। ফিফথ জেনারেশন কম্পিউটার আর ইন্টারনেট টু ওয়ার্ক উইথ ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচুরাল যে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে তার সাথে কিন্তু ঘুলমিল খেতে পারে। মানে কি, আমরা যে কম্পিউটারে কোনো কথা বললে আমাদের যে ল্যাঙ্গুয়েজে বলবো, কম্পিউটার সেই ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যান্সার দেবে। ফিফথ জেনারেশন কম্পিউটার এম টু বি অ্যাবল টু সলভ হায়ার কমপ্লেক্স প্রবলেম ইনক্লুডিং ডিসিশন মেকিং লজিক্যাল রিজনিং। সাপোজ কম্পিউটারকে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যালো কম্পিউটার, আমি ভাবছি যে শেয়ার মার্কেটে আমি কিছু পয়সা ইনভেস্ট করব, বা আমি ভাবছি এখন একটা কার কিনবো, গাড়ি কিনবো, তাহলে তোমার এতে বিচার কি, তুমি এটা কি ভাবছো, আমাকে গাড়ি কেনা উচিত কি কেনা উচিত না। তাহলে আমরা এমনভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা কম্পিউটার তৈরি করব যে নিজেই কিন্তু ভেবেচিন্তে আমাকে একটা অ্যান্সার সে দিতে পারবে। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, ইউএলএসআই আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ফাস্টার, চিপার, সেলফ রিলায়েবল, কোয়ান্টাম টেকনোলজি ইউজ করবে, ন্যানো টেকনোলজি ইউজ করবে, ইন্টেলিজেন্স কম্পিউটার হবে। ওকে, তাহলে এখানে ভয়েস রেকগনিশনের পেজ রয়েছে। ওকে, সো থ্যাংক ইউ, দিস দ্য থ্যাংক ইউ ভেরি মাচ।